তুই আমাদের যতই ক্ষতি কর, সেই ক্ষতিটা না খুব সাময়িক হবে, খুব অল্প সময়ের জন্য হবে, কিন্তু সেই ক্ষতিটা যখন আঘাত হয়ে তোর কাছে ফিরে আসবে সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর যেদিন এই আঘাত তোর কাছে আবার ফিরে আসবে রোহিণী, সেদিন এই আঘাত সহ্য করার মতন ক্ষমতা তোর আর থাকবে না। আর এই ঘটনা বারবার ঘটেছে তোর জীবনে, এর আগেও তুই এরকম করেছিস, ভুগেছিস, কিন্তু কোনো কিছুতে তুই সফল হতে পারিসনি, এইবারও পারবি না। তাই বৃথা চেষ্টা করিস না। তুই কে রে? তুই কে ঠিক ভুল বিচার করার? তুই যেটা করছিস তোর চোখে যেটা ঠিক, সেটা তো আমার চোখে একটা মস্ত বড় ভুল এবং মস্ত বড় অন্যায়। তোর মতন মানুষের কাছ থেকে ঠিক ভুল বোঝার প্রয়োজন নেই আমার। তুই তো একটা স্বার্থপর মানুষ, তাই তোর স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি কোনো কাজ করে, তোর সেই কাজটা অন্যায় বলেই মনে হবে। অনেকক্ষণ তোকে সহ্য করেছি, তোর বকবক সহ্য করেছি, তোর ফালতু বকাগুলো সহ্য করেছি। এবার তুই এই ঘর থেকে চুপচাপ বেরিয়ে যা। জাস্ট গেট আউট। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি, আমার এখানে থাকার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। গলা নামিয়ে কথা বল, আর মাথায় রাখিস এই দিনটার জন্য তোকে পস্তাতে হবে। এই বেরিয়ে যাওয়াটার দাম দিতে হবে তোকেও, তোর শবনমকেও। মার্ক মাই ওয়ার্ডস। কিরে এসছিস? এক্সকিউজ মি। থ্যাংক ইউ। হঠাৎ এখানে ডাকলে কি ব্যাপার বলতো? আমি না সিরিয়াসলি আর নিতে পারছি না রে স্বপ্নদীপ। প্রত্যেকটা মানুষের তো একটা সহ্যের সীমা থাকে, এরা সব সীমা পার করে গেছে। কি হয়েছে একটু খুলে বলবি প্লিজ? বল। যশ না এই শাবনাম 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 করে পাগল হয়ে যাচ্ছে স্বপ্নদীপ, তুই বুঝতে পারছিস? আর শাবনামের এই প্রেজেন্ট হাজবেন্ড দেবদীপও হয়েছে তেমন। তার বউকে নিয়ে আসছে এক্স হাজবেন্ডের সঙ্গে দেখা করাতে। যশের ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছে। বাবা, বিরাট ব্যাপার। কি বলছিস রে? ঠিক বলছি, ঠিকই বলছি। কিছু একটা করতে হবে আমাদের স্বপ্নদীপ। আমি জানি না আমরা কি করব, কিন্তু শাবনামকে আমি ছাড়বো না, অসম্ভব। শোন রোহিণী, মাথা ঠান্ডা কর। তাড়াহুড়ো করে এমন কিছু করে বসিস না যাতে তোর ফিউচারে ক্ষতি হয়। দেখ, একবার কিন্তু তুই জামিনে ছাড়া পেয়েছিস। এরপর শাবনামের কোনো ক্ষতি করতে গিয়ে যদি একবার ধরা পড়িস, তাহলে তোর কি হতে পারে একবার ভেবে দেখেছিস? হোক, আমার ক্ষতি হবে তো হয়ে যাক। শাবনামকে আমি ছেড়ে দিতে পারবো না, আমার যা হয় হোক। বোকার মতো কথা বলিস না। না না, তুই আমাকে একটা কথা বোঝা, তোর লক্ষ্যটা কি? তোর লক্ষ্য যশকে কাছে পাওয়া, শাবনামের ক্ষতি করা নয়। তোর হঠাৎ করে দেখছি শাবনামের প্রতি দরদটা বেড়ে গেল, তাই না? ঠিক আছে, নো প্রবলেম। তুই আমার কাজটা করতে পারবি না, আমাকে হেল্প করতে পারবি না, সেটা সোজাসুজি বলে দে। তুই আমাকে ভুল বুঝছিস রোহিণী। দেখ, তোকে যদি আমি হেল্প করবো না ভাবতাম, তাহলে কি আমি এখনো এখানে আসতাম না তো। আমিও কিন্তু জামিনেই ছাড়া পেয়েছি। এরপর যদি কিছু একটা ঘটে যায়, আমরা দুজনেই কিন্তু বড়ভাবে ফেঁসে যাব। তাহলে কি করতে বলছিস তুই? কি করব? এবার যা করার যশের করতে হবে। তোর মাথা আর ইউ ক্রেজি? মাথাটা খারাপ হয়ে গেছে? তোর স্পর্ধা কি করে হয় আমার সামনে বসে এটা বলছিস তুই? তুই আমার পুরো কথাটা শোন, পুরো কথা শুনে রিয়াক্ট কর। দেখ রোহিণী, আমরা যশের কোনো ক্ষতি করব না, কিন্তু যশ যাতে তোর কন্ট্রোলেই থাকে সেই ব্যবস্থা করে দেব। মানে কিভাবে? সেটা তো ক্রমশ প্রকাশ্য।
আচ্ছা তুই আমাকে একটা কথা বল, ওকে আজকাল বাড়ি থেকে বেরোচ্ছে? কালকেই বেরিয়েছিল, হসপিটাল গেছিল। হসপিটালে তো বসন্ত উৎসব পালন হচ্ছিল না, সে অনুষ্ঠানে আবার যশ গেয়েছে, শবনম নেচেছে। কি বলছিস কি রে? এ তো মারাত্মক বাড়াবাড়ি করছে। তোকে কি এমনি 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 ডেকে পাঠিয়েছি এখানে এত কিছুর পর? একজন স্ত্রী হিসেবে এটা কি সহ্য করা যায়? ভেবেছিলাম শবনমের বিয়ের পর অন্তত আমার জীবনে শান্তি ফিরে আসবে, হলো না, সেটাও হলো না। 24 ঘন্টা যশ আমাকে অপমান করে যাচ্ছে, দিন রাত আমাকে অপমান করে যাচ্ছে। তোরা তো জানতিস আমরা তো ভালো ছিলাম স্বপ্নদীপ, আমাদের মধ্যে তো কোনো সমস্যা ছিল না, দুজনে শান্তিতে ছিলাম, ভালো ছিলাম। কোথা থেকে একটা মেয়ে এলো না, আমার জীবন, আমার সংসার সবটা তছনছ করে দিল। না না, ওকে আমি ক্ষমা করতে পারবো না, অসম্ভব। শোন রোহিণী, এখানে আসল দোষ কিন্তু যশের, শবনমের না। শবনম তো আউটসাইডার। না না, তুই আমাকে একটা কথা বোঝা, শবনমের জায়গায় যে কোনো মেয়ে থাকতে পারত, কিন্তু যশ যদি ঠিক থাকতো তাহলে তো এই প্রবলেমটাই হতো না। ট্রু, এই কথাটা তুই ঠিকই বলেছিস। শোন রোহিণী, উচিত শিক্ষা কিন্তু যশকে দিতে হবে, কেমন? তবে দেবদীপের কথা যা শুনলাম তাতে মনে হলো যে শবনমকেও একা ছাড়ে না, ছাড়ার মতো পেছনে পড়ে থাকে। তাই শবনমের ক্ষতি করাটা কিন্তু হিউজ রিস্ক হয়ে যেতে পারে রোহিণী। যদি একবার ধরা পড়ে যায় তাহলে সব শেষ। আমি যশের কোনো ক্ষতি করতে পারবো না। আরে আমরা যশের কোনো ক্ষতি করব না, জাস্ট যশকে সবার থেকে আলাদা করে দিতে হবে। আলাদা কি করে করব? প্রয়োজনে কিডন্যাপ করব। স্বপ্নদীপ, কি বলছিস তুই? যশ অসুস্থ, যশকে মাথা মাথা খারাপ হয়ে গেছে, যশকে কি করে কিডন্যাপ করব? কোথায় রাখবো যশকে? দেখ রোহিণী, তুই নিজেও একজন ডক্টর, তাছাড়া অনেক বড় বড় ডক্টর আছে যশকে দেখাশোনা করার জন্য। তাই যশের চিকিৎসার কোনো ত্রুটি হবে না। আর তাছাড়া কিডন্যাপ করে রাখা মানে তো হাত পা বেঁধে রাখা নয়, ওকে গৃহবন্দী করে রাখবো, যাতে না ও পালাতে পারে আর বাইরের জগতের কারোর সঙ্গে না কোনো যোগাযোগ রাখতে পারে, বুঝলি? কিন্তু যশের বাড়ির লোক, শবনম, দেবদীপ সবাই খোঁজ করবে যশের। সেই পথ বন্ধ করতে হবে। কি করে বন্ধ করবি তুই? সকলে জানবে যশ মারা গেছে। মারা গেছে মানে? এটা অসম্ভব, অসম্ভব, এটা হবে না। এ তো অসম্ভবের কি আছে? দেখ, জাস্ট একটা বেয়ারিশ লাশ জোগাড় করতে হবে, আর সেটার মুখটা কোনোভাবে ড্যামেজ করে যশ বলে চালিয়ে দেব। স্বপ্নদীপ, কি বলছিস তুই? তুই বলছিস আমরা দুজনে জামিনে ছাড়া পেয়েছি তাই আমরা কোনো রিস্ক নেব না? তুই যে প্ল্যানটার কথা বলছিস, দ্যাট ইটসেলফ ইজ রিস্কি। বেওয়ারিশ লাশ জোগাড় করতে হবে মানে ইট ইজ দ্যাট ইজি? কোথা থেকে পাবি একটা বেওয়ারিশ লাশ? তার সাথে যশের চেহারার মিল থাকতে হবে। এটা হবে না, এটা হবে না। সে তুই আমার উপর ছেড়ে দে, আমি ঠিক ম্যানেজ করে নেব। তোকে শুধু একটা কাজ করতে হবে। কি কাজ? শোন রোহিণী, যেভাবেই হোক যশকে একা বাড়ি থেকে বের করতে হবে। যশ অসুস্থ স্বপ্নদীপ, ওকে বাড়ি থেকে একা বেরোতে দিচ্ছে না কেউ। এই তো বললি হাসপাতালে গেছিল। আরে বাবা, সেখানে তো আঙ্কেল গেছিল, মহুয়াদি গেছিল। ও যদি আবার বাড়ি থেকে বেরোতে চায় তাহলে বাড়ির কেউ না কেউ সঙ্গে যাবে, একা ওকে তো ছাড়া হবে না। তাহলে আমি কি করে ওকে আলাদা করে বাড়ি থেকে বার করে আনবো? তখন এই পুরো প্ল্যানটা বানচাল হয়ে যাবে। দেখ, যেভাবেই হোক এটা কিন্তু তোকে করতেই হবে, বাকি সব আমি অ্যারেঞ্জ করে দেব। যেভাবেই হোক ওকে তুই একা বের কর, তাহলে আমরা রাস্তা থেকে ওকে কিডন্যাপ করে নেব। তারপর ওকে এমন একটা জায়গায় রেখে দেব যে ঠিকানাটা শুধু তুই জানবি, তারপর তুই সেখানে গিয়ে যশের দেখভাল করবি। শোন রোহিণী, যতদিন যশ বেঁচে আছে ততদিন ও শুধু তোর বন্দী হয়ে থাকবে। যশকে তুই যদি না পাস তাহলে আর কেউ পাবে না রোহিণী। তুই ওখানেই ওর ট্রিটমেন্ট থেকে শুরু করে সবটা করাবি,
আর কেউ না। আমি রাজি, আমি রাজি, সত্যি তো। আমি যশকে না পেলে যশকে আর কেউ পাবে না। ঠিক আছে, ওকে একা বাড়ি থেকে বার করতে হবে তো, সেই প্ল্যানটা আমাকে একটু আমি করে নেবো। হ্যাঁ, তুই এদিকটা দেখে নে। আমি তোকে পাওয়ার জন্য সব করতে পারি যশ, সব কিছু। তুই কোনোদিন আমার ভালোবাসাটা বুঝিসনি। যদি যদি বুঝতিস তাহলে আমরা সুখে সংসার করতে পারতাম। সেটা যখন হলোই না, তখন এটাই হোক। তুই আমার না মানে তুই কারণ না। তুই আমাকে তোর কাছে আসতে দিবি না, ঠিক করেছিস তো। আমিও কাউকে তোর কাছে আসতে দেব না। তোকে পেতে গিয়ে যদি জোর করে তোকে আমাকে আটকে রাখতে হয়, আমি সেটাই করব। দুনিয়া জানুক তুই নেই। তোর দুনিয়াতে এবার আমি ছাড়া আর কেউ থাকবে না যশ, কেউ না। কি রে, কি ভাবছিস? কিছু না। টেনশন করিস না, এবারে আর কোনো ভুল হবে না। নে কবিটা শেষ কর, বেরোবো। অনেক কাজ আছে রোহিণী, আর দেরি করা যাবে না। আমি এটা যশের সঙ্গে করতে চাইনি, জানিস তো। আমি একদম এটা করতে চাইনি, কিন্তু ও না কোনো চয়েসই রাখলো না আমার কাছে। কি চেয়েছিলাম বলতো যশের কাছে? একটু একটু ভালোবাসা চেয়েছিলাম, দিতে পারলো না আমাকে। এতগুলো বছর, এত স্ট্রাগল, এত কিছুর পরও দিতে পারলো না। ঠিক আছে, যদি আমি যশের ভালোবাসা না পাই না, তাহলে সেটা আমি কাউকে পেতেও দেবো না। যতদিন বাঁচবে আমার কাছে বন্দি হয়ে বাঁচবে, কিছু করার নেই। এটা ও নিজে বেছে নিয়েছে, আর কোনো চয়েস রাখেনি ও। কিছু করার নেই, নিয়তি, এটাই নিয়তি ওর। একদম ঠিক বলেছিস। চল এবার। হ্যাঁ চল, আমরা বরং কাউন্টারে বিলটা পে করে বেরিয়ে যাই, কেমন? হ্যাঁ। থ্যাংক ইউ স্বপ্নদীপ, এত কিছুর পরেও এভাবে আমার সঙ্গে আছিস, পাশে আছিস। প্লিজ ফর্মালিটি করিস না, চল। এই নাও অপরাজিতা, চা নাও। এ কি, তুমি চা করে নিয়ে এলে কেন? এই করে নিয়ে গেলাম, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তুমি সদ্য নার্সিং হোম থেকে ফিরলে, আমাকে বলতে পারতে, আমি চাটা করে দিতাম। আরে বাবা, তুমিও তো নার্সিং হোম থেকে ফিরলে, তাই না? আমি করে নিলাম। কত কাজ করবে তুমি? কত কাজ কোথায়, কিছুই তো করছি না। ঘরটা তো অগোছলো হয়ে পড়েছিল, তোমার জামা কাপড়গুলো ভাঁজ করা ছিল না, তাই ভাবলাম একটু গুছিয়ে নি। আমাকেই বলতে পারতে, আমি চাটা করে দিতাম। একসাথে কত কাজ করবে বলো তো? কি এমন করছি হ্যাঁ, যে চাটুকু করতে পারতাম না? আমাকে বলতে পারতে দেবদীপ, আমার এত স্ট্রেস যায়, এত চাপ যায়, তার মধ্যে তা না তুমি গিয়ে চা করলে। আমি তো চাটা করে জামা কাপড়গুলো গোছাতে পারতাম। অনেক কাজ করছো, ছাড়ো। অযথা কেন আরো এক্সট্রা কাজ করবে? আমি ফ্রি ছিলাম, আমি করে নিলাম। হ্যাঁ, কিন্তু কি হলো, চাটা ভালো হয়নি? না, আমি সেই কথা বলিনি। আমার খারাপ লাগছে, সারাদিন তোমার এত চাপ চলে, এত স্ট্রেসের মধ্যে দিয়ে যাও তুমি, এসে তোমাকে চা বানাতে হলো। আমাকেই বলতে পারতে দেবদীপ, আমি চাটা বানিয়ে তারপর গোছগাছ করতাম। স্ট্রেস তো তোমারও যায় অপরাজিতা, তাই না? আমরা দুজন তো একই প্রফেশনে আছি, একই কাজ করছি। মাঝে মধ্যে ভাবি যে আমাদের এই কাজটা আমরা ভাগাভাগি করে নিই, বাড়ির কাজটা অন্তত। এটাও ভেবেছি যে কখনো কখনো সানডেতে আমি আর বাবা যদি রান্নাঘরের কাজটা করে নিই, রান্নাঘরটা সামলে নিই, তাহলে তুমি আর মা রেস্ট নিতে পারো। ভাবি ঠিকই, এক্সিকিউট করা হয় না। ভালো হয়েছে, মানে ওসব আর তোমাকে করতে হবে না।
রান্নাঘরে রান্না করার পর রান্নাঘরে যা হাল করবে তুমি, সেটা ভাবলেই আমার ভয় করছে। কি ভাবো বলো তো তুমি আমাকে? কি ভাবো? জানো, আমি যখন বিদেশে থাকতাম তখন মানে বাড়ির যাবতীয় যত কাজ সব নিজে করতাম, কিন্তু ওখানে সবকিছু নিজেই করতে হয়। রান্না বান্না যাবতীয় যা কিছু বলো, কেউ দেখে বলতে পারতো না যে ওটা একটা ব্যাচেলার ছেলের ঘর। আর রান্না বান্নার কথা বলছো, যা রান্না করতাম না, আমার যত বন্ধু বান্ধবরা আছে সবাই উইকেন্ডে আমার বাড়িতে আসতাম আমার রান্না খাওয়ার জন্য। সো ডোন্ট আন্ডার এস্টিমেট মি। সরি সরি সরি, ভুল হয়ে গেছে স্যার, একদম ভুল হয়ে গেছে। ভুলে গেছেই তো। আচ্ছা, তুমি যশকে ফোন করেছিলে? আর কেন ফোন কেন করব? সে কি ফোন করে খবর নেবে না? পরশুদিনই তো দেখা হলো, ফোন করে কি খবর নেব, কি কথা বলবো? অপরাজিতা, তুমি ওকে এত ভালোবাসো, এত চিন্তা করো ওকে নিয়ে, তুমি একবার ফোন করে আর খবর নেবে না, খোঁজ নেবে না? অদ্ভুত মানুষ তো তুমি। অদ্ভুত মানুষ আমি না দেবদীপ, অদ্ভুত মানুষ তুমি। কেন? যখন পড়বে না শবনমের কথা মনে পড়ছে না তোর? তাই কাঁদছিস? এবার থেকে এই কান্না তো সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে যশ। তুই রোহিণীকে চিনিস না, সারা জীবন আমি তোকে আটকে রাখবো। আমি যখন তোকে পাইনি, তোর ভালোবাসা পাইনি, তুইও তোর ভালোবাসা পাবি না। যশ আমার পাস দেবদীপ, আমি চাই না তুমি ওকে আমাদের মধ্যে টেনে আনো। দেখো অপরাজিতা, তাকে আমি কোথায় টেনে আনছি? সে তো আমাদের মধ্যে আছেই। দীপদীপ, আমি চাই না যশ আর আমাদের মধ্যে থাকুক। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, ভালোবাসাটা হয়তো মিলিয়ে যাবে না, কিন্তু ভালোবাসাটা তো থিতু হতে পারে। তাই বারবার যশের কথা তুমি টেনে এনো না, বারবার তুমি এটাকে নাড়িয়ে দিও না। বুঝতে পারছি অপরাজিতা। দেখো, যশ অসুস্থ, এই সময়টা না তুমি ওকে প্লিজ অ্যাভয়েড করো না। আমার খারাপ লাগবে আসলে। যশ তো অসুস্থ, এই অবস্থায় যতটুকু মানসিক শান্তি ও ডিজার্ভ করে বা যেটা তোমার থেকে পেতে পারতো, সেটাও পাচ্ছে না। আমার মনে হয় যে সেটা হয়তো আমার জন্য। তোমার জন্য না,
আমি নিজের জন্য তোমাকে রিকোয়েস্টটা করছি দেবদীপ। সত্যি কথা বলতে কি আমার নিজেকে নিয়ে এত টানা হেঁচড়া করতে আর ভালো লাগছে না। বুঝলাম। তা চাটা ভালোই হয়েছে। থ্যাংক ইউ। রাতে রুটি খাবে তো? রুটি বানাবো? তুমি করবে? হ্যাঁ, মায়ের তো শরীরটা ভালো নেই, তাই ভাবলাম আজ যখন তাড়াতাড়ি ফিরেছি আমি না হয় রুটিটা করি। মা জেদ করলেও আমি রান্নাটা করব আজ। না, এক কাজ করি, রুটিটা বাইরে থেকে আনিয়ে নি, আর দুপুরে রান্না তো আছেই। দেবদেব, তুমি তো জানো বাবা বাইরের কেনা রুটি খেতে পারে না, আমি রুটিটা করে দেবো। যাই, আটাটা মেখে আসি। অপরাজিতা, বলো। একটা কথা ছিল। বলো। বলছি, কাল একবার যশের বাড়ি যেতে হবে।